হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টার উপর আমি একদম ভিডিও বানাতে চলেছি সেটা হচ্ছে একটা ছোট্ট একটা ভিডিও, যেটা ওয়েট অ্যান্ড ওয়েট প্রসেসে কাজ, সিম্পল একটা ল্যান্ডস্কেপ। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। কিছু ছোট ছোট লাইটকে ধরে কাজ করতে আমাদের কিন্তু হয়। আর আজকে সেই কিছু ছোট, একদমই ছোট কোনো এক জায়গার লাইটকে নিয়ে কাজ করব। তা প্রথমেই যেটা থাকছে যে যে নৌকা, যেটা তোমরা থাম্বনেলে দেখেছো, নৌকা এবং তার সঙ্গে যে জলের যে লাইনগুলোকে কিভাবে করছি আজকে সেটা নিয়ে কথা বলবো। এবং জলে যে রিফ্লেকশনটা, যে শ্যাডো পার্টটা, সেটাও অ্যাকচুয়ালি কীভাবে ধরছি সেটা নিয়েও আজকের ভিডিওতে কথা বলবো। তাহলে চলো ভিডিওটা আমরা দেখে নিই। যে কোনো ওয়াটার কালার করার আগে আমাদেরকে এটা ভাবতে হবে যে পাতাটা কিন্তু, যে কাগজটা আমি করছি সেই কাগজটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ কোন কাজটা কোন পেপারে করলে অ্যাকচুয়ালি সেখানে ভালো হয়। দেখুন এখানে দেখো, এখানে যেমন ওয়েট অ্যান্ড ওয়েট পদ্ধতিতে আমি করব, তাহলে এখানে আমাকে জল ধারণের ক্ষমতা একটু বেশি থাকা দরকার। তার জন্য এটাকে আমি চিত্রপট নিয়েছি। বিগিনার্সরা চিত্রপটটা নেবে, কারণ চিত্রপটটা অনেকক্ষণ ভিজে থাকতে পারে এবং সেটাকে যদি তুমি ঠিকমতো তার ভিজে থাকাটাকে যদি তুমি ঠিকমতো ইউজ করতে পারো, তাহলে দেখবে চিত্রপটেও খুব সুন্দর কাজ হচ্ছে। যেহেতু চিত্রপট পেপারটা তোমার 440 জিএসএমে হয়, আর একটা হচ্ছে 270 জিএসএমে হয়। ঠিক আছে, এবার দেখতে হবে লাইট অফ সোর্স। দেখো এটা একটা ল্যান্ডস্কেপ বানানো হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা কোনো ফটোগ্রাফির সাহায্য না নিয়ে। তা এখান থেকে যে কালারটা, সেই কালারটাকে কীভাবে দেখা হচ্ছে এবং যে কালারটাকে আমি ধরছি, যে কালারের লাইটটাকে ধরছি, সেই লাইটটাকে ব্যালেন্স করার জন্য আমাকে কিন্তু জলেও সেই কালারটাকে ফেলতে হবে। কম্পোজিশনটায় কিছুই নেই, শুধুমাত্র একটি নৌকা এবং দুটো মানুষকে দেখানো আছে, যেটা পার্সপেক্টিভ ওয়াইজ যাচ্ছে। যে কোনো কম্পোজিশনকে ধরার আগে একটা কথা মাথায় রাখতে হবে, যে যেন সেই কম্পোজিশনের মধ্যে একটা ছোট্ট একটা পার্সপেক্টিভ থাকে, তাহলে সেই কম্পোজিশনটা একটা অন্য রূপ পায়। এখানে এই যে নীলের যে কালারটা, এই কালারটা আমি এই জন্য দিলাম যে আমি ওই যে মানুষটা দাঁড়িয়েছে, মানুষের যে তোমার জামাটা, সেটা আমি নীলের মধ্যে রাখবো এবং এটাকে লালের মধ্যে রাখবো। এই জন্য এটাকে আমি প্রথমেই যে জলে যে শ্যাডোটা কিন্তু ওই ভিজে অবস্থাতেই কিন্তু লাল অংশটা এবং নীল অংশটা কিন্তু দিয়ে দিলাম। যেটা হচ্ছে একটা সেলুলার ব্লুকে ইউজ করেছি, আর একটা হচ্ছে তোমার ক্রিমসন, এটাকে ইউজ করেছি। তোমাদের স্কারলেট ইউজ করলেও হবে। এবার ওই জায়গাগুলো যখনই আমার আস্তে আস্তে অল্প অল্প ভিজে থাকবে, তখনই আমাকে কিন্তু এই জায়গাগুলোকে ছাড়তে হবে। দেখো জলটা কিন্তু স্প্রেড করছে, যেখানে আমি রংটা দিচ্ছি সেখানে স্প্রেড করছে, কিন্তু বেশি জায়গা জুড়ে সেখানে স্প্রেড করছে না। এইটা দীর্ঘদিন অভ্যাস করতে করতে দেখবে তোমাদেরও চলে আসবে। কারণ অনেক বিগিনার্সরা আমাকে কমেন্ট করে যে একটা টোনের উপরে দাঁড়ায় না, তার দুটো টোনই মিশে যায়। না, দুটো টোনই যখন মিশে যাচ্ছে তখনই তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, কোথাও হলে তোমার জলের পরিমাণটা কিন্তু সমান থাকছে। এখানে জলের পরিমাণটা কম বেশি করতে হবে, তবে গিয়ে তোমার একটা টোনের উপরে আরেকটা টোন তুমি দাঁড় করাতে পারবে। এটাই হচ্ছে ব্যাপার। তা এই জিনিসটাকে বোঝা প্রথম খুব মুশকিল, কিন্তু এটাকে তুমি যত প্র্যাকটিস করবে, যত জল আর রঙকে নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করবে, টোনের যত ভেরিয়েশনকে তুমি করবে, তত তোমার হাতের পক্ষেও কিন্তু ভালো, এবং তোমার যে জল আর রঙের যে পরিমাণ, সেটা তোমার বুঝতেও কিন্তু সাহায্য করবে এই অভ্যাসের মাধ্যমে। তাহলে এই অভ্যাসটাকে মনে রাখার জন্য আমি কি বলেছি, আমি বলেছি 70% রং, 70% জল প্রথম ওয়াশে
এবং 30% রং, কিংবা 60% জল কিংবা 40% রং, এটা প্রথম ওয়াশে। কিন্তু যখনই দ্বিতীয় ওয়াশে যাবে তখনই জলের পরিমাণ কিন্তু এবার ওই যে 70 কিংবা 60 রেখেছিলে তার কিন্তু কম রাখতে হবে। রংটা একটু আঠালো টাইপের তৈরি করতে হবে, না হলে কিন্তু ওইটা দাঁড়াবে না। তোমাদের সঙ্গে প্রথমে কি হয় যে তোমরা ওই যে জলটা কতটা নিচ্ছ, জলের পরিমাণটা যে কতটা নিচ্ছ সেটা তোমরা বুঝতে পারো না। এইটাই হচ্ছে প্রথম তোমাদের কাজ। তা এভাবে তোমাদেরকে যদি এগাতে হয় তাহলে তোমাদেরকে অ্যাকচুয়ালি ভাবতো এভাবেই হবে, শুরুটাও এভাবেই করতে হবে, তবে তোমাদের কিন্তু জল রঙের উন্নতিটা হবে। আর কন্টিনিউ, আমি একটা কথা বলে রাখি, কন্টিনিউ যে প্র্যাকটিস, ওই প্র্যাকটিসটা তোমাদের কিন্তু করতে হবে। তবে এখানে যত যা কিছু কাজ আছে কিন্তু আমি সম্পূর্ণটাই কিন্তু ভিজে অবস্থার মধ্যেই রাখার চেষ্টা করছি। বাঁদিকে যে আমার যেটা আছে সেটা কিন্তু আর আমি কোনোটাই ধরবো না, কারণ বাঁদিকের যেটা আছে সেটা পার্সপেক্টিভ ওয়াইজ কিন্তু ওটা দূরে যাচ্ছে। ওকে, পার্সপেক্টিভ ওয়াইজ দূরে যাচ্ছে। তা আমাকে যখন কালার সেন্সে আসতে হবে, যখন আমি কালারে আসতে হবে, তখনও আমাকে পার্সপেক্টিভ কিন্তু কালারেও খুঁজতে হবে, যে আমি দূরটা আমাকে কতটা নিতে হবে সেটাও আমাকে মাথায় রাখতে হবে, যেন দূরে বেশি ডিটেল না হয়ে যায়, এ কথাটাও আমাকে মাথায় রাখতে হবে। তবে পার্সপেক্টিভ ওয়াইজ আমাদের কিন্তু যাবে, না হলে কিন্তু যাবে না। আস্তে আস্তে আমি নৌকাতে কিন্তু ডেপথ বাড়াচ্ছি, কারণ এটা নৌকার ওপর থেকে যেটা আলোটা কিন্তু ধরা হয়েছে, তা আমাকে সেইভাবেই কিন্তু জিনিসটাকে ডার্ক টোনগুলোকে দিতে দিতে যেতে হবে। আমাকে এবার লাইটের অপরের দিকে আমাকে ডার্ক টোনগুলো দিতে হবে আর ডিটেলে বার করতে হবে। তা এইভাবেই তোমাদেরকেও জিনিসগুলোকে ভাবতে হবে, এবং যে কোনো কম্পোজিশনের ক্ষেত্রে তুমি ওয়েট অ্যান্ড ওয়েট পদ্ধতি করতে পারো। প্রথমে যদি বড়তে অসুবিধা হয়, একটা সবথেকে ভালো সলিউশন বিগিনার্সদের জন্য, যে ওয়েট অ্যান্ড ওয়েটে যদি বড় পেপারে যদি করতে অসুবিধা হয়, তাহলে তোমরা একদম A5 যে পেপারটা আছে সেই পেপারের মাপে তুমি কিন্তু করতে পারো, কারণ সেখানটা অল্প জায়গা জুড়ে কাজ করতে হবে, এবং সেই অল্প জায়গাটা অনেকক্ষণ ধরে ভিজে থাকবে এবং শোকাবে না এবং টাইমটা পাবে। দেখা যায় কি, তুমি একবারে বড় জায়গায় করতে যাও, যে কোনো ওয়াটার কালারের ক্ষেত্রেই আমি বিগিনার্সদের প্রথমেই বলবো যে বড় কোনো কাগজে না করে প্রথমে ছোট ছোট পার্টে জিনিসগুলোকে ভাবা, এবং সেটা যদি ছোট A5-এ হয়, A5 থেকে তারপর তুমি A4-এ গেলে, A4 থেকে A3-তে গেলে, তারপর হাফ শিট, তারপর ফুল শিট, এইভাবে যদি তুমি এগোতে থাকো তাহলে কিন্তু ওয়াটার কালারটাকে বুঝতে পারবে। তুমি প্রথমেই যদি প্রথম বিগিনার্স তুমি তুলি ধরে যদি A4 কিংবা A3-তে চলে যাও, তাহলে তোমার হাতে কিন্তু সেই কন্ট্রোলটা থাকবে না। তুমি যেভাবে কন্ট্রোল করতে চাইছো সেই কন্ট্রোলটা তোমার হাতে থাকবে না, কিন্তু এই কন্ট্রোলটাকে তোমার হাতে আনতে হবে। এই কন্ট্রোলটা তখনই তোমার হাতে থাকবে যখন তুমি ছোট জিনিস থেকে প্র্যাকটিস করতে 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 বড় জিনিসে যাবে। কারণ তোমাকে প্রথমে ছোট ছোট পার্টগুলোকে কন্ট্রোল করতে হবে। দেখা গেল গাছের কোনো এক জায়গা তোমাকে কন্ট্রোল করতে হবে, তো তুমি সেই গাছের ওই জায়গাটাকে নিয়েই তুমি ওয়েট অ্যান্ড ওয়েটের প্রসেসে যাও। দেখা গেল শুধু নৌকাটা তুমি করছো, তো এইভাবে তোমাকে ওয়েট অ্যান্ড ওয়েটকে ডেভেলপ করতে হবে, না হলে কিন্তু ওয়েট অ্যান্ড ওয়েটে ডেভেলপ করা যাবে না। কারণ ওয়েট অ্যান্ড ওয়েট পদ্ধতি মানে তোমাকে ভিজে অবস্থাতে সব কিছু করতে হবে, যদি শুকিয়ে যায় তাহলে তাকে আরেকবার হালকা করে সামান্য করে ভিজিয়ে নিয়ে পাতলা টোনে কাজ করতে হবে, কিন্তু ভেজাতে হবে। এই কথাটা তোমাদের কিন্তু সবারকেই মাথায় রাখতে হবে যত বিগিনার্স আছো। এবার যত লাস্টের দিকে আমি আসবো, দেখো আস্তে 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 যে নৌকার যে শ্যাডো, যে ডার্কনেসটা, সেটা কিন্তু জলের মধ্যে অবভিয়াসলি চলে যাবে। এবার যখনই আমি মানুষগুলো করে দেবো, তখনও যে শ্যাডোটা আমি দিয়ে রেখেছি জলে, সেই শ্যাডোটারও একটা প্রাধান্য পাবে। ঠিক আমরা অপরের যে মানুষটা আছে দূরে, সেই মানুষটাকে আমরা খুবই হালকা দেখিয়ে দেবো, ওখানে না খুব একটা ডিটেল করব না কিছু করব,
কারণ ওই মানুষটা আমাদেরকে দূরে নিয়ে যাচ্ছে, জাস্ট তার জন্য ওটাকে পার্সপেক্টিভ ওয়াইজ আমাকে ভাবতে হবে, এটা আমি কিন্তু বলে দিচ্ছি। দেখো সেইভাবেই কিন্তু ড্রয়িংটা করা আছে, কারণ নৌকাটার যে মাথাটা সেটা কিন্তু একদম খুবই সরু, আর যেটা পেছনটা দেখো কতটা মোটা। তা এই যে জলের জায়গাটা, যে জলের জায়গাটার অংশটা, এই অংশটাই হচ্ছে এখানে কিন্তু তোমার কাছে সামনে। তাহলে এই সামনেরটাকে আমাকে বেশি ডিটেলে করতে হবে। এখানে ডিটেল বলতে কিছু নেই, তোমরা তো জলের স্রোত তো দেখেইছো হয়তো। তা সেই যে ঢেউগুলোকে এবং তার উপরে যে লাইটগুলো পড়ে সেগুলোকে একবার ভাববে, তাহলেই তোমরা এই স্ট্রোকটাকে পেয়ে যাবে। তো এইভাবে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করে দিও। আমার অনুপ্রেরণা বাড়ানোর জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এবং মোটিভেশনও দেয় ভিডিওগুলো বানানোর জন্য। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।